আমার বাসার ঘরে অন্য একজন নারী এসে শুয়ে পড়লেন। এই নারীটি আর কেউ নন, আমার স্বামীর প্রথম স্ত্রী। আমি শুধু নির্বিকার চিত্তে সবটা দেখে গেলাম। যথেষ্ট চেষ্টা করলাম নিজেকে নিয়ন্ত্রণ করার। আমার বাসার ঘরে শুয়ে ওই মহিলা আমার দিকে তাকিয়ে বিকট হেসে বললেন, এটা আমার ঘর, তুই যাকে বিয়ে করেছিস সেও আমার। তোর কোনো অধিকার নেই, কোনো অধিকার না। আমি শুধু হালকা একটা নিঃশ্বাস নিলাম। আগে থেকেই এমন পরিস্থিতিতে পড়ার জন্য প্রস্তুত ছিলাম। অপেক্ষা করতে লাগলাম আমার স্বামী নামক মানুষটার আগমনের। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণের মধ্যেই গম্ভীর মুখে ঘরে প্রবেশ করলেন আকাশ মির্জা, যিনি সম্পর্কে আমার স্বামী। আকাশ ঘরে আসতেই আমি তার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকালাম। নরম অথচ দৃঢ় কণ্ঠে বললাম, এই মহিলা এখানে কি করছেন? আমি তো আপনাকে এই শর্তেই বিয়ে করেছিলাম, যেন যেদিন আমার সাথে আপনার বিয়ে হবে সেদিন আপনি এই আপদটাকে বিদায় করবেন। তাহলে কেন করলেন না এমন? আকাশ তাকালেন তার প্রথম স্ত্রীর দিকে, বেশ করুণার চোখেই তাকালেন। যেই দৃষ্টি দেখে আমার হাসি পেল। আসলেই কি এই মানুষটার মনে বিন্দুমাত্র করুণা রয়েছে? যদি থাকতো তাহলে শুধুমাত্র সন্তান হচ্ছে না জন্য কেন নিজের প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে অন্য একটা বিয়ে করে নিলেন অনায়াসে? আমার অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শহরের বিখ্যাত মির্জা পরিবারের বউ হয়েছি, এতেই আমি খুশি। বাকি কার সাথে ন্যায় হলো কার সাথে অন্যায়, সে নিয়ে আমার বিশেষ কিছু যায় আসে না। আকাশ মির্জা তার প্রথম স্ত্রী অনিতাকে আদেশ দিলেন, নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। আকাশ মির্জার কথা শুনে উন্মাদের মতো আচরণ করতে লাগলেন অনিতা। ফুল দিয়ে সজ্জিত বাসর ঘরটা একেবারে এলোমেলো করে দিলেন। সব কিছু এদিক ওদিক ছুড়লেন। উঠে এসে আকাশ মির্জার কলার চেপে ধরে বললেন, তুমি আমাকে এভাবে ছেড়ে দিতে পারো না আকাশ। আমি তোমার স্ত্রী। তুমি কিভাবে পারো শুধুমাত্র আমি বাচ্চা জন্ম দিতে অক্ষম জন্য আমাকে ছেড়ে দিতে? কিভাবে? আকাশ মির্জা আমার দিকে এক পলক তাকালেন। এরপরই দ্রুত অনিতাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে বললেন, তোমার আমার মধ্যে সব সম্পর্ক শেষ। আমি ইতিমধ্যেই তোমাকে মৌখিক তালাক দিয়ে দিয়েছি। ইসলাম মতে 3 তালাক দিলেই সম্পর্কের সমাপ্তি ঘটে। এখন শুধু কাগজে কলমে সম্পর্কটা শেষ হওয়া বাকি। অনিতা আকাশ মির্জার পায়ের কাছে বসে পড়লেন। অসংখ্য আকুতি মিনতি করলেন শুধুমাত্র নিজের সংসার বাঁচানোর জন্য। কিন্তু আকাশ মির্জার কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। তিনি এবার বেশ গর্জে উঠলেন, এসব নাটক করা বন্ধ করো। হয় ভালোই ভালোই বিদায় হও, আর নয়তো আমি সিকিউরিটি ডেকে তোমাকে বাড়ি থেকে বের করতে বাধ্য হব। সহসা আকাশ মির্জার পায়ের কাছ থেকে উঠে দাঁড়ালেন অনিতা। তারপর একটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেললেন। থুথু ছুঁড়ে ফেলে দিলেন আকাশ মির্জার মুখে। ঘটনার আকস্মিকতায় আকাশ মির্জা কিছু বুঝে ওঠার আগেই তার মুখ ভর্তি হয়ে গেল অনিতার থুতু দিয়ে। আমার কাছে দৃশ্যটা বেশ মজাদার লাগলো। তবে একটু পরেই অনিতা আমার দিকে এসে আমার গালে ঠাটিয়ে একটা চড় মারলেন। হতবিহ্বল আমি রাগী দৃষ্টিতে তাকাতেই উনি আরও একটা চড় বসিয়ে দিলেন। এরপর আমাদের থেকে কিছুটা দূরে গিয়ে বললেন, তোমরা কখনো সুখী হবে না, দেখে নিও। এক নারীর চাপা আর্তনাদ কখনো বৃথা যাবে না। বলেই তিনি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি ওনার যাওয়ার দিকে তাকালাম। আকাশ মির্জা আমার কাছে এসে আলতো করে হাত বুলিয়ে দিলেন আমার গালে। তার প্রতিটা স্পর্শে কেঁপে উঠলাম আমি। উনি ঠিক সেই জায়গাতেই হাত বুলিয়ে দিলেন যেখানে অনিতা চড় মেরেছিল। উনি বেশ মায়ামাখা কণ্ঠে আমার উদ্দেশ্যে বললেন, তুমি একদম কষ্ট পেও না। আমার মুখে থু দেওয়ার, তোমাকে চড় মারার উপযুক্ত শাস্তি ওই অনিতা পাবেই। আমি শুধু আর ঝামেলা বাড়াতে চাই না জন্য কিছু বললাম না। আজ রাত তোমার জন্য চিরস্মরণীয় করে তোলার ব্যবস্থা করছি আমি। অনিতার চড়কে যতটা না খারাপ লাগছিল, তার থেকে কয়েক গুণ ভালো লাগলো ওনার মুখে এমন মধুবর্ষী বয়ান শুনে। উনি আমাকে রেখে গেলেন দরজার শিক লাগিয়ে দিতে। এরপর পুনরায় ফিরে এলেন আমার কাছে। আমাকে আপদমস্তক ভালো করে পরখ করে নিয়ে বললেন, তুমি যাও, এইসব ভারী গহনাগাটি খুলে সাধারণ কিছু পরে নাও। এইসবে মনে হয় তুমি অভ্যস্ত নও। এখন অভ্যস্ত না হলেও ধীরে ধীরে ঠিকই অভ্যস্ত হয়ে যাব। মির্জা বাড়ির বউ হয়েছি বলে কথা, একটু তো এসবের সাথে মানিয়ে নিতেই হবে। আচমকাই আকাশ মির্জা নিজের গভীর আলিঙ্গনে সিক্ত করলেন আমাকে। ওনার এই গভীর আলিঙ্গন আমার মনে ভালো লাগার বীজ বপন করল।
যদিও উনি আমার জীবনে প্রথম পুরুষ নন। এর আগেও আমি আরও অনেক পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়েছি, তবে ওনার স্পর্শে আলাদাই একটা মাদকতার গন্ধ পেলাম। ওনার শরীর থেকে ভেসে আসা পুরুষালী গন্ধ আমাকে মাতাল করে তুলল। আমি ক্রমশ হারিয়ে যেতে লাগলাম ভিন্ন এক দুনিয়ায়। ক্রমশ ওনার স্পর্শ গভীর থেকে গভীরতর হতে লাগলো। আমাকে খাটে শুইয়ে দিলেন উনি। আমার হৃদস্পন্দন দ্রুত বাড়তে লাগলো। উনি নিজের পরনের পাঞ্জাবিটা খুললেন, আমার গলার মধ্যে মুখ ডুবিয়ে দিলেন। ধীরে ধীরে তার স্পর্শ আরও গভীর হতে লাগলো। আমাদের মধ্যেকার এই সম্পর্ক চূড়ায় উপনীত হতে যাবে এমন সময় হঠাৎ দরজায় ধাক্কানোর আওয়াজ কানে এলো। আমাদের দুজনেরই অবস্থা এখন বেশ নাজুক, চরম উত্তেজিত হয়ে আছি দুজনেই। অপরদিকে দরজা ধাক্কানো বাড়তে লাগলো। কোনো উপায় না পেয়ে ক্ষিপ্ত মেজাজ নিয়ে উঠে পড়লেন আকাশ মির্জা। পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে দরজাটা খুলে দিলেন। সাথে সাথেই ঘরে প্রবেশ করলেন এক মধ্যবয়সী নারী, যিনি সম্পর্কে আমার শাশুড়ি মা, আকাশের মা শেফালি মির্জা। উনি এই বাড়ির কর্ত্রী। শুনেছি ওনার মুখের ওপর এই বাড়িতে কেউ কোনো কথা বলতে পারেন না। ওনার কথাই নাকি এখানে শেষ কথা। উনি বাসার ঘরে এসেই প্রথমে আমার দিকে তাকালেন, এরপর আকাশকে বললেন, তুমি একটু আমার সাথে চলো আকাশ, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে আম্মু? তুমি জানো না আমি কৈফিয়ত চাওয়া একদম পছন্দ করি না। যদি ভালো চাও তো আমার সাথে এসো। আর এই যে মেয়ে, তুমি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি হতবাক হয়ে গেলাম শেফালি মির্জার কথা শুনে। উনি তো নিজেই আমাকে পছন্দ করে এই বাড়ির বউ করে এনেছিলেন। তাহলে এখন কি হলো যে উনি আমায় তাড়িয়ে দিতে চাইছেন? নিজের ভাবনার মধ্যেই আমি শুনতে পেলাম উনি আবার গলা খাকারে দিয়ে বললেন, কি হলো, শুনতে পারলে না আমি কি বললাম? যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হও, বিদায় নাও এই বাড়ি থেকে। আমি করুণ দৃষ্টিতে আকাশের দিকে তাকালাম। উনি আমার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বললেন, আম্মু যা বলছে তাই করো। আমি তাজ্জব বনে গেলাম। এই লোকটা কি তাহলে মাম্মাস বয়? সবসময় মায়ের কথাতেই উঠবস করে। প্রথমে মায়ের কথায় নিজের প্রথম স্ত্রীকে ফেলে আমায় বিয়ে করলেন, আর এখন আমাকেই চলে যেতে চাইছেন। কিন্তু আমি তো ওই অনিতার মতো অবলা নয়। আমি নিজের অধিকার ছাড়তে আমি নারাজ। সকলকে বুড়ো আঙুল দেখিয়ে আমি বললাম, এটা আমার শ্বশুরবাড়ি, এখান থেকে আমি কোথাও যাব না। সাথে সাথেই শেফালি মির্জা আকাশকে আদেশ দিলেন, এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে বের করে দে। আকাশ তার মায়ের বাধ্যগত ছেলের মতো কাজ করলো। আমায় অনিচ্ছা সত্ত্বেও টানতে টানতে আমায় ঘর থেকে বের করতে লাগলো। আমাকে যখন আকাশ মির্জা মধ্যরাতে বাড়ি থেকে বের করে দিল, তখন আমি অসহায় হয়ে পড়ে রইলাম রাস্তায়। ভীষণ ক্রোধে আমার মাথা ধরে আসছিল, ইচ্ছা করছিল সব কিছু শেষ করে দেই। তবে আমি নিজেকে শীঘ্রই সামলে নিলাম। এত অপমানের পর এখন নির্লজ্জের মতো মির্জা বাড়িতে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি ঠিক করলাম নিজের বাড়িতেই ফিরব। বাড়িতে ফেরার কথা ভাবতেই হঠাৎ আমার মনে এলো তুহিনা চৌধুরীর কথা। উনি আমার সৎমা, বর্তমানে আমার বাড়ি ওনারই অধীনে। খুব ছোটবেলায় আমার মা মারা যায়। তারপরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করে আনেন তুহিনা চৌধুরীকে। তুহিনা চৌধুরী আমাদের বাড়িতে আসার পর বদলে যায় আমার জীবন। আমার খুব করে মনে আছে সেই সময় আমি 14 বছর বয়সে পা রেখেছিলাম। সবে বয়সন্ধিকালে পা রেখেছিলাম। অনেকটাই অবুঝ ছিলাম। উনি আসার পরেই মায়ের অভাব ভীষণ করে বোধ করতে লাগলাম। বাবাও দিন দিন কেমন একটা জানি অচেনা হতে লাগলেন। এক সময় তুহিনা চৌধুরী একটি ছেলে সন্তানের জন্ম দিলেন। ব্যাস, কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া হয়ে গেল। বাবা আমার দিকে যেটুকু খেয়াল রাখতো সেটাও আর রাখলো না। শুধুমাত্র আমার খরচ চালিয়েই দায় সারত। এইসব দেখে ধীরে ধীরে জীবনের প্রতি আমার মন বিষিয়ে ওঠে। আমিও ধীরে ধীরে অন্ধকার জগতে পা রাখি। এত অবহেলা অনাদরে আমার ভেতরের ভালো আমিটা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। 10ম শ্রেণীতে পড়া অবস্থাতে আমি নেশার জগতে পা রাখি। সঙ্গে ছেলের সঙ্গ তো আছেই। নিজের জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে ভাবতে ভাবতেই আমি টের পেলাম রাত বাড়ছে। এই অবস্থায় একটা মেয়ে এইভাবে রাতে একা থাকা নিরাপদ নয়। তাই আমি নিজের সেলফোন বের করলাম, কাঙ্ক্ষিত নাম্বারটি ডায়াল করে কল লাগালাম। কিছুক্ষণ রিং হওয়ার পরই রিসিভ হলো। বিপরীত দিক থেকে শুনতে পেলাম একজনের ঘুম জড়ানো কণ্ঠস্বর। হাই তুলে ও বলল, হ্যালো, কে বলছেন?
আমি তোর জম বলছি, তাড়াতাড়ি তোর গাড়ি নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আয়। ধরপড়িয়ে বিছানা থেকে উঠে বসে নিহান। ডেস্কের উপর থেকে নিজের চশমাটা তুলে পড়ে নেয়। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, আহিকা, তুই এত রাতে কেন ফোন করেছিস? এখন তো তোর বাসর হওয়ার কথা। আবার কোনো বিপদ হলো নাকি? বিপদের আর বাকি আছে কি? তুই আয় তো, ফোনে এত কথা বলা সম্ভব না। আচ্ছা, তুই ওখানেই থাক, আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাব। আর শোন, আসার সময় আমার জন্য 1 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা কেক নিয়ে আসিস। খুব খিদে পেয়েছে, পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। আচ্ছা। আমি ফোনটা কেটে দিলাম, তারপর এদিক ওদিক তাকালাম। এখন চলছে নভেম্বর মাস। ইতিমধ্যেই অল্প অল্প শীত পড়তে শুরু করে দিয়েছে। মধ্যরাত, তাই শীত যেন একটু বেশি। শীতে কাঁপতে লাগলাম আমি। গায়ে ভারী কোনো পোশাকও নেই। একটু পরেই ডায়েরির পাতা বন্ধ করলো আলিয়া। তাকালো নিজের সমীপে বসে থাকা মেঘলার দিকে। মেঘলা খুব আগ্রহ নিয়ে বলে উঠল, আরে, এই নিহানি তোর মায়ের সেই বেস্ট ফ্রেন্ড না, যে সব সময় তোর মায়ের পাশে ছায়া সঙ্গী হয়ে থাকতো? আলিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ইনিই সেই। তুই ডায়েরিটা পড়া বন্ধ করলি কেন? পড়তে থাক। আমার তো তোর মায়ের গল্পটা খুব ইন্টারেস্টিং লাগছে। আমার একটুও ভালো লাগছে না মেঘলা এসব পড়তে। আমার মায়ের চরিত্র এমন ছিল, আমার ভাবতেও খারাপ লাগছে। উনি কিনা আরেকজনের সংসার ভেঙেছিলেন। তুই এই হীনবন্যতায় ভুগিস না আলিয়া। উনি যা করেছেন তার দায়িত্ব সম্পূর্ণ ওনার উপর বর্তায়। তুই তো কোনো অন্যায় করিসনি। আমি কিছু বুঝতে পারছি না। যেই মাকে ছোটবেলা থেকে আমি নিজের আদর্শ মেনে এসেছি, আজ কিনা তার সম্পর্কে এসব জানতে হচ্ছে। মেঘলা আলিয়ার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, কষ্ট পাস না রে। এরকম কত কিছুই তো থাকে আমাদের স্মৃতির আড়ালে, যা হয়তো অনেকের কাছেই অপ্রকাশিত। তুই পড়া কন্টিনিউ কর। আমার পক্ষে আর পড়া সম্ভব নয় মেঘলা। আলিয়া, বি ব্রেভ। এত সহজে ভেঙে পড়লে চলবে না। তোর মনে আছে আহিঙ্কা আন্টি মৃত্যুর আগে তোকে কি বলেছিল? উনি তোকে বলেছিলেন, যতই খারাপ লাগুক না কেন, তুই যেন কোনোভাবেই এই ডায়েরিটা পড়া বন্ধ না করিস। তোর মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর এই ডায়েরিতে আছে, এমনকি তোর পিতৃ পরিচয়ও। মেঘলার কথায় আলিয়া প্রভাবিত হয়। সে নিজেকে শক্ত করে সিদ্ধান্ত নেয় পুনরায় ডায়েরিটা পড়বে। এমন ভাবনা থেকেই আবার ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। পাক্কা 20 মিনিট আমাকে নিহানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হলো। মশার কামড়ে আর কনকনে শীতে ইতিমধ্যেই আমার অবস্থা কাইল হয়ে গেছে। নিহান যখনই আমার সামনে এসে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলো, আমি তৎক্ষণাৎ নিজের সব চাপা ক্ষোভ উগরে দিলাম ওর উপর। খিটখিটে গলায় বললাম, এতক্ষণ লাগে তোর আসতে? এখান থেকে তো তোর বাড়ি বেশি দূর নয়। এত দেরি হলো কেন? তোকে যে খাবার আনতে বলেছিলাম এনেছিস? নিয়ান আমার দিকে তাকিয়ে ভুবন ভোলানো হাসি দিয়ে বলল, তোর জন্য খাবার গরম করতে গিয়েই তো দেরি হলো। এত রাতে তো আর কেউ রেস্টুরেন্ট খুলে রাখেনি আমার জন্য, তাই বাধ্য হয়ে আমার ফ্রিজে থাকা বিরিয়ানি গরম করে আনলাম। আর সৌভাগ্যবশত একটা কোকের বোতলও পেলাম ফ্রিজে। আচ্ছা, তাড়াতাড়ি দে, আমার খুব খিদে পেয়েছে। নিয়ান আমার দিকে খাবার বাড়িয়ে দিতেই আমি নিয়ে খেতে শুরু করলাম। সত্যি ভীষণ খিদে পেয়েছিল। আমাকে গপ গপ করে খেতে দেখে নিয়ান মিটমিটে হাসতে লাগলো। আমি ভ্রু পাকিয়ে শুধালাম, কি রে, এভাবে হ্যাবলার মতো হাসছিস কেন? না, কিছু না। তুই আমায় আগে বলতো, এত রাতে তুই বাইরে কি করছিস? আমি একে একে নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনায় নিয়ানকে খুলে বললাম। সব শুনে নিয়ানের চোয়াল শক্ত হয়ে উঠল। আমি তাকিয়ে দেখলাম রাগে ওর হাতের শিরা উপশিরা সব ফুলে উঠেছে। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলানোর চেষ্টায় আছে ও, সেটাও বেশ বুঝলাম। নিহান আমায় বলল, তুই খাওয়া শেষ করে চল আমার সাথে। ওই আকাশ মির্জা এবং তার মাকে আমি উচিত শিক্ষা দেব। আরে ভাই চিল, এত মাথা গরম করলে চলে নাকি? আমি তো আজ হোক কাল হোক মির্জা বাড়িতে ফিরবই, তবে এভাবে না। ওরা যেভাবে অপদস্থ করে আমাকে বের করে দিয়েছে, তার থেকে দ্বিগুণ সম্মান নিয়ে আমায় ফিরিয়ে নেবে, দেখে নিস।
নিয়ান আর কিছু বলতে যাবে তার আগেই আমি ইশারা করে ওকে থামিয়ে দিলাম। এরপর ওর গাড়িতে বসে পড়লাম। ওর নাম ধরে ডেকে বললাম, জলদি এসে ড্রাইভ কর, আমার খুব ঘুম পাচ্ছে। কোথায় যাবি এখন তুই? তোর বাড়িতে। কি? কেন, কোনো অসুবিধা আছে? না, নেই। আমি মৃদু হাসলাম। জানতাম নিয়ান আমার মুখের উপর না বলতে পারবে না। সেই স্কুল লাইফ থেকেই আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। আমাদের সম্পর্ক এত মজবুত যে আমাদের দেখেই কেউ কেউ ভাবতো যে আমরা রিলেশন করি। কিন্তু সত্যি বলতে আমার জীবনে নিয়াই একমাত্র ছেলে যার সাথে আমি রিলেশনে যাইনি। ক্লাসের কোনো ছেলেই বাকি রাখেনি, কিন্তু নিয়ান সবসময় আমার বন্ধু হয়েই ছিল। একজন প্রকৃত বন্ধু। সে সবসময় আমার পাশেই থেকেছে, তাই তো আমি চোখ বন্ধ করে ওকে ভরসা করি। ও কিন্তু অনেক মেধাবী, সবসময় ক্লাসে টপার ছিল। ওর চোখের চশমা তো সেই টপারের পরিচয়ই বহন করেছে। হা হা হা। বর্তমানেও নিজের একটা বিজনেস ফার্ম গড়ে তুলেছে। বেশ পরিশ্রমীও। নিজের বন্ধুর জন্য এত প্রশংসা করছি না, আসলেই ও বেস্ট। নিয়ানের বাড়িতে এসে ওর বিছানায় গা এলিয়ে দিলাম আমি। নিয়ান আমার দিকে শান্তভাবে তাকালো, সামান্য রেগে বলল, আমার বিছানাটা এভাবে দখল করে নিলে লোকে শুনলে কি বলবে? যে অন্যের বিয়ে করা বউ তার বাসর রাতের দিন আমার খাটে এসে শুয়ে পড়েছে। আমি হেসে বললাম, তোর সব কিছুর উপরেই তো আমার একছত্র অধিকার আছে। আমরা সেই ছোটবেলার বন্ধু বলে কথা। আর রইল কথা বাসর ঘরের। সে তো আমাদের বাসর ঘরেও আকাশের প্রাক্তন বউ এসে শুয়ে পড়েছিল। সত্যি নাকি? তা না হলে আর বলছি কি, বাদ দে, তোকে একটা মজার কথা বলি। বল। ওই মির্জা বাড়িতে একদিন থেকেই আমি ওখানকার সম্পর্কে অনেক গোপন তথ্য জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? ওই আকাশ মির্জার বাবা আব্দুল মির্জাই তো বায়োলজিক্যাল ফাদার, তাই না? আমার কথাটা যে নিয়ানের পছন্দ হলো না সেটা তার মুখভঙ্গি দেখেই বোঝা গেল। একটা রাগ লক্ষ্য করলাম ওর চেহারায়। আমি ওর রাগকে পাত্তা না দিয়ে বললাম, ওই মির্জা বাড়ির ইতিহাস সম্পর্কে আরো অনেক কথাই শুনেছি বাড়ির বহু আগের কাজের মেয়ে জরিনার থেকে। ওই মির্জা বাড়ির সব ছেলেদেরই কালো অতীত আছে। এক একটা নারী লোভী আর ভণ্ড, সমাজের সবাইকে নিজেদের ভালো চেহারা দেখায় আর ভিতরে ভিতরে। এইসব কথা বাদ দে না, আমি তো এটাই বুঝতে পারছি না তুই ওই ফ্যামিলিতে বিয়ে করতে গেলি কেন? তোর জন্য কি কোনো ভালো ছেলে ছিল না? আমাকে বলতি, আমি তোর জন্য ভালো ছেলে এনে দিতাম। আমি তো ভালো মেয়ে নই ব্রো। তাহলে একটা ভালো ছেলেকে কিভাবে নিজের সাথে জড়াতে চাইবো বল? তাই তো মনে হলো ওই আকাশ মির্জাই একেবারে আমার জন্য পারফেক্ট ম্যাচ। নিয়ান আর কিছু না বলে পাশের ঘরে চলে গেল। আমিও ওর বিছানায় শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আড়ামোড়া ভেঙে বসলাম। বিশাল একটা হাই তুলে উঠে দাঁড়ালাম। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলাম কিচেনের দিকে। নিয়ান রান্না করছিল। ছেলেটা বেশ রান্নাও করে। আমি ওর পাশে গিয়ে বললাম, কি হলো, থামলি কেন আলিয়া? আলিয়া মেঘলার দিকে তাকিয়ে বলল, এরপর ডায়েরির কিছু পেজ গায়েব। তাহলে একটা কাজ কর, পরের পেজ যেখানে আছে সেখান থেকে পড়তে শুরু কর। আলিয়া আবার পড়তে শুরু করে। এভাবে যে হঠাৎ খুনের কিসে ফেসে যাব সেটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। তা ও না আবার কাকে? আকাশ মির্জার প্রাক্তন স্ত্রী অমিতাকে। যেই মেয়েটা বাসর ঘরের সেই অপ্রীতিকর ঘটনার পর আর কখনো দেখেইনি তার খুনের দায় কিনা আমার উপর এসে বর্তালো। দেশের আইন ব্যবস্থার উপর বিশ্বাস যেটুকু ছিল সেটুকুও আর রইল না। যদিও আমি এখন পুলিশ কাস্টাডিতে নেই। নিয়ানের সহায়তায় আত্মগোপনে আছি রাঙামাটির একটি প্রত্যন্ত এলাকায়। নিয়ান বলছে ও সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবে, তারপর আমাকে ফিরিয়ে আনবে। আমিও ওর কথা মেনে নিয়েছি। রাঙামাটিতে এসে সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে নিজেকে মানিয়ে নিয়েছি আমি। এখনকার পরিবেশ যেমন সুন্দর তেমনই সুন্দর এখনকার মানুষের ব্যবহার। বর্তমানে এক উপজাতি এলাকার পাশেই রয়েছি আমি। এদিকটাই চাকমা উপজাতির বাস। গ্রামটা বেশ শুনশান এলাকায়। এখানে অবধি আমার খোঁজ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে থেকে ধরা দেব। গ্রামটির নাম টিয়া আই, যার অর্থ সূর্যের ভূমি। এই গ্রামের সকল মানুষদের দেখি প্রতিদিন ভোরে সূর্যের উদয়কালে বিশেষ এক প্রার্থনায় সমবেত হতে। যতদূর শুনলাম এখানকার লোকেরা সূর্য দেবতার আরাধনা করে। এখানে বেশ বাহারি খাবারও পাওয়া যায়।
এখানকার মানুষেরা কৃষিকাজ করে, তাছাড়া শিকার করেও খায়। গ্রামের পাশেই একটি বিশাল হ্রদ বিদ্যমান, সেখান থেকেও অনেকে মাছ ধরে খায়। এত সব সুবিধার মধ্যেও কিছু অসুবিধাও আছে এখানে, যার অন্যতম হলো এখানে সারাদিন খুঁজলেও আপনি নেটওয়ার্ক পাবেন না। বিশুদ্ধ পানীয় জলের অভাবও রয়েছে। এত সব কিছুর পরেও এই গ্রামের যে বিষয়টা আমায় মুগ্ধ করে সেটা হলো তেহাইও আনুমানিক 25 কি 26 বছরের তাগড়া যুবক, এই গ্রামের গ্রাম প্রধানের একমাত্র ছেলে। দেখতে বেশ ফর্সা, লম্বা, চাকমা হওয়ার কারণে গোলগাল চেহারা, যেমনটা হয় আর কি। ওর প্রতি কেন জানি আমি আলাদা একটা আকর্ষণ অনুভব করি ইদানিং। ছেলেটা আসলেই অনেক আকর্ষণীয়। ছেলেদের প্রতি এই আকর্ষণ যদিও নতুন কিছু না, প্রথমবার কোনো পুরুষের গভীর স্পর্শে মাতোয়ারা হওয়ার পর থেকেই। পড়তে পড়তে ডায়েরিটা ছুঁড়ে দিল আলিয়া। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। মেঘলা এসে বসলো আলিয়ার পাশে, তাকে শান্ত করার চেষ্টা করল। আলিয়া মেঘলাকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত নয়নে বলল, সবাই বলে না আমাকে অনেকটা চাকমাদের মতো দেখতে, তাহলে আমি কি আমার মা আর ওই তেহাইও নামক লোকটার নোংরামির ফসল? মেঘলা, চুপ কর আলিয়া, চুপ কর। এইসব কেন ভাবছিস তুই? এমন তো নাও হতে পারে। আমি আর কিছু জানতে চাই না, আমার জানতে হবে না নিজের পিতৃ পরিচয়, কিন্তু আমার পক্ষে আর ডায়েরি পড়া সম্ভব নয়। নিজের পূজনীয় মায়ের অতীতের এসব বিশ্রী কাহিনী আমি আর জানতে চাই না। যতটুকু সম্মান তার জন্য বাকি ছিল সেটা না হলেও আর আস্ত থাকবে না। মেঘলা ডায়েরিটা তুলে নিল, আলিয়াকে শান্ত হবার আহ্বান জানিয়ে বলল, তোকে পড়তে হবে না, আমি তোকে বাকি কাহিনী পড়ে শোনাচ্ছি, তুই মনোযোগ দিয়ে শোন। রাঙামাটিতে এসেছি 1 মাস হলো, এর জন্য তেহাইয়োর সাথে কোনোদিন সেভাবে কথা হয়নি। একদিন আমি নিজে থেকেই আগ বাড়িয়ে পরিচয় করে নিলাম। ওর সাথে কথা বলে বেশ ভালোও লাগলো। ছেলেটা বেশ নম্রভদ্র। আমার আবার এমন নম্রভদ্র ছেলে পছন্দ নয়। ভালো ছেলেদের ঠিক হজম করতে পারি না। আমার পছন্দ ঠিক আমারই মতো কোনো প্লে বয় ছেলেকে। আমি যেমন প্লে গার্ল, তেমনই এক প্লে বয়ের সাথে তো আমাকে মানায়, তাই না? হা হা হা। দিনগুলো বেশ ভালোই যেতে লাগলো, কিন্তু ওই যে কথায় আছে না, সুখ হলো শৈবালের নীড়। সুখ বা ভালো মুহূর্ত সত্যিই ভীষণ ক্ষণস্থায়ী। তাই তো শেষ রক্ষা হলো না। পুলিশ শেষ পর্যন্ত আমার খবর পেয়েই গেল। বর্তমানে তারা গোটা গ্রামটা ঘিরে রেখেছে। আমার আর পালানোর কোনো পথ নেই। হয়তো এখন আমাকে স্যারেন্ডার করতেই হবে। আমি জানি আমি একজন মহাপাপী, তবে মানুষ হত্যার মতো জঘন্য আমি করিনি। যেই কাজটা করিনি তার জন্য শাস্তি পাবো না, এটুকু ভরসা আমার আছে। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিলাম। এটুকু পড়েই থামলো মেঘলা। আলিয়ার দিকে তাকিয়ে বলল, দেখলি, তুই শুধুই এত কিছু ভেবে নিচ্ছিলি। ওই তেহাইয়োর সাথে তোর মায়ের কিছুই হয়নি। আলিয়া বেশ অধৈর্য হয়ে বলল, পরের পৃষ্ঠায় যা তাড়াতাড়ি, আমি এর পরের ঘটনাগুলো জানতে চাই। ঠিক আছে, পড়ছি। ডায়েরির পাতা উল্টিয়ে পরবর্তী পাতায় চোখ রাখলো মেঘলা, প্রস্তুতি নিল পড়া শুরু করার। আমাকে জেলে রাখা হলো বেশ কয়েকটা দিন। এই সময় আমি বুঝতে পারলাম নিয়ানের কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ। আসলে এই ছেলেটার জীবনে আমি অনেক বিশাল একটা জায়গা জুড়ে আছি, যার বিশালতা হয়তো খুব সহজে বলে বোঝানো সম্ভব নয়। আমার জন্য এদিক থেকে ওদিক ছোটাছুটি করে ও আমাকে নিরপরাধ প্রমাণ করার জন্য সব রকম চেষ্টা করতে লাগলো। আজ আমাকে কোর্টে নেওয়া হলো। আমার পক্ষে একজন উকিল ঠিক করেছেন নিয়ান, অপরদিকে আমার বিপক্ষেও একজন উকিল আছেন। বিচার কার্য শুরু হলো। বিপক্ষের উকিল প্রশ্ন করার সুযোগ পেতেই আমাকে নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করতে লাগলেন। আমিও সচেতনভাবেই উত্তর দিতে লাগলাম। এরই মধ্যে তিনি মন গড়া ভিত্তিহীন কাহিনী বলতে শুরু করে দিলেন। তিনি বললেন, আপনি মিস্টার আকাশ মির্জার জীবনে প্রবেশ করতে চেয়েছিলেন। অবশ্যই এর কারণ ছিল তার অর্থ প্রতিপত্তি, তাই নয় কি? আর এজন্য আপনি ওনাকে নানাভাবে সিডিউস করতে লাগলেন। আপনার মতো একজন লাস্যময়ী নারীর থেকে ইঙ্গিত পেলে মহাপুরুষ বাদে কোনো ছেলেই চুপ থাকতে পারবে না। আকাশ মির্জাও পারেনি। আপনার মতো চরিত্রহীন নারী যা পারেন তাই করলেন। নিজের শরীর বিলিয়ে ওনার কথা শুনে চিৎকার করে উঠল নিহান। উঠে দাঁড়িয়ে বলল, ওর নামে আর একটাও বাজে কথা বলবেন না। এখানে একটা কেসের বিচার কাজ চলছে, কারো ক্যারেক্টার নিয়ে নয়। বিচারক নিয়ানকে বসতে বললেন এবং বিপরীত পক্ষের উকিলকে এমন কথা বলতে নিষেধ করলেন।
তবুও উনি দমলেন না, বলতে লাগলেন, আকাশ মির্জাকে সিডিউস করে বিয়ে করার পর অমিতা আপনার জীবনে সমস্যা হয়ে দেখা দেয়, তাই আপনি ওনাকে নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাই তো রাতে যখন উনি ঘুমিয়ে যান তখন আপনি ওনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। আমি বললাম, এইসব সত্য নয়, অমিতাকে আমি মারিনি। কোনো অপরাধী নিজের অপরাধ নিজের মুখে স্বীকার করে নেয় না। তবে আমার কাছে প্রমাণ আছে যে খুন আপনিই করেছেন। বলেই তিনি তার সহকর্মীকে ইশারা করেন। তার সহকর্মী একটা ফরেন্সিক রিপোর্ট এনে বিচারককে দেখান। তারপর আমার বিপরীত পক্ষের উকিল আলমগীর ইসলাম বলেন, এই ফরেন্সিক রিপোর্ট থেকে স্পষ্ট যে মিসেস অমিতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সাথে সাথে আপনি এর সাথে সংযুক্ত ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টটাও দেখে নিতে পারেন। মিস অমিতার লাশের পাশে যেই বালিশটা পাওয়া গেছে সেখানে মিসেস আর্নিকার হাতের ছাপ পাওয়া গেছে, যা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে খুনি উনি নিজেই। আমি সূক্ষ্ম চোখে খেয়াল করলাম আকাশ মির্জা ও শেফালি মির্জার দিকে। তাদের দুজনের চোখই চকচক করছে, মুখে লেগে আছে হাসির রেখা। তাদের শয়তানি বেশ বুঝলাম আমি। ওনারাই যে অমিতার খুনি এই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই আমার। কিন্তু আমি এই কেসে বাজেভাবে ফেঁসে যাচ্ছি। আমার পক্ষের উকিল রাফিকুল ইসলাম বলেন, এই ফরেন্সিক রিপোর্ট বা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট থেকেই কিছু প্রমাণিত হয় না। এমনও তো হতে পারে অন্য কেউ ওনাকে খুন করার পর কৌশলে এই বালিশে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটা লাশ এর পাশে রেখে এসেছে। রফিকুল ইসলাম এর কথা শুনেই আমার মনে পড়ল, যখন আমি আর আকাশ মির্জা ঘনিষ্ঠ হতে যাচ্ছিলাম তখন আমি একটা বালিশ খামচে ধরেছিলাম। তাই সেখানেও আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া অসম্ভব কিছু নয়। আমার কাছে ধীরে ধীরে এবার সব পরিষ্কার হতে লাগলো। সেদিন কেন আকাশ মির্জা বলেছিলেন অমিতা উচিত শিক্ষা পাবে, কেন সেদিন তারা দুজনে আমায় বাড়ি থেকে বের করে দিল, সব এবার আমার কাছে জলের মতো পরিষ্কার। নিজের পক্ষে প্রমাণ পেতেই আমি বলে উঠলাম, মাননীয় আদালত, ফরেন্সিক রিপোর্টে নিশ্চয়ই রোগীর মৃত্যুর সময়ও বলা আছে। বিচারক সম্মতি জানালেন। আমি মৃদু হেসে প্রশ্ন করলাম, সময়টা জানতে পারি? 28শে অক্টোবর রাত 12টায়। আমি বুঝলাম অমিতা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরই অমিতাকে খুন করা হয়েছে। রফিকুল ইসলাম বললেন, এত তাড়াতাড়ি আমার মক্কেলের দোষী সাব্যস্ত করা যাবে না, আগে এই বিষয় নিয়ে আরও অনেক তদন্তের প্রয়োজন। বিচারক আজকের মতো এখানেই বিচার কার্য শেষ করলেন। পরবর্তী শুনানি ঠিক হলো 5 দিন পর। সেদিন কারাগারে নিয়ান আমার সাথে দেখা করতে এলো। নিয়ানের সাথে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমি ওকে জানালাম আমার মনে হয় আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে ওরা অমিতাকে খুন করে। নিয়ান আমাকে আশ্বাস দিয়ে বলে, তুই কোনো চিন্তা করিস না আনিকা, আমি যে করেই হোক তোকে নির্দোষ প্রমাণ করবই। ভরসা পেলাম আমি। নিয়ানের উপর যে অনেক ভরসা করি আমি। এরপর 3 দিন নিয়ানের কোনো খোঁজই পেলাম না। ভিতরে ভিতরে উদ্বিগ্নতা বাড়ল, বই কমলো না। 3 দিন পর হঠাৎ করে নিয়ানের মা নূর মির্জা আমার সাথে দেখা করতে এলেন। ওনার আরও একটা পরিচয় হলো, উনি আকাশ মির্জার বাবা আজিজুল মির্জার চাচাতো বোন তথা তার সন্তানের মা। যতদিন জানি বিয়ের আগে ওনাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শেফালি মির্জার সাথে বিয়ের পরেও নাকি সেই অবৈধ সম্পর্ক চলতে থাকে। নূর মির্জা প্রেগনেন্ট হয়ে গেলে নিজের সন্তানের পিতৃ পরিচয় দাবি করেন সবার সামনে। তখন তাকে মির্জা বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপর তিনি একাই নিয়ানকে বড় করে তোলেন। নূর মির্জা আমায় বললেন, তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। জানো, তোমাকে বাঁচাতে গিয়ে আজ আমার ছেলেটা বিপদে পড়ে গেছে। ওরা ওকে বন্দি করে রেখেছে। বলেছে যদি তুমি আদালতে তুমি এই খুনের দায় স্বীকার করে না নেও তাহলে আমার ছেলেটাকে। আমি একজন মা হয়ে তোমার কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাচ্ছি আন্নিকা। এই মায়ের অনুরোধ তুমি রাখো। তাছাড়া এটাও ভেবে দেখো নিয়ান তোমার জন্য কি কি করেছে। তোমার কি উচিত নয় ওকে সাহায্য করা, ও যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা? আমি মানুষটা যেমনই হই বিবেকহীন নই। নিয়ান আমার জন্য অনেক করেছে। আজ আমি ওর সব উপকারের প্রতিদান দিলাম। আদালতে সবার সামনে যেই অন্যায়টা করিনি তা স্বীকার করে দিলাম সেই মিথ্যা জবানবন্দি যে আমি অমিতাকে বালিশ চাপা দিয়ে খুন করেছি। কারণ আমি ওকে আকাশ মির্জার জীবন থেকে যেতে বললেও ও রাজি হয় না, যাতে আমার স্বার্থে আঘাত লাগে। আদালত আমার মৃত্যুদণ্ডের শাস্তি ধার্য করে। আমার চোখে জল চলে এলো। আমার ফাঁসি কার্যকর হওয়ার ঠিক কয়েকদিন আগেই নিয়ান আমার কেসটা রিওপেন করলো। ওর কাছে থাকা সব প্রমাণ একত্রিত করলো, যার মধ্যে কিছু টেপ রেকর্ডিং,
ভিডিও ফুটেজ ছিল, যা থেকে স্পষ্ট হয় সেদিন আমাকে বাড়ি থেকে বের করার পর আকাশ ও তার মা অনিতাকে প্রথমে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও পরে রাজি না হওয়ার কারণে তাদের মাথায় রাগ চেপে যায়। দুই মা ছেলে মিলে চরম নির্মমতার পরিচয় দেয়, বালিশ চাপা দিয়ে ওকে হত্যা করে, তারপর কৌশলে আমার হাতের ছাপওয়ালা বালিশ দিয়ে আমাকে ফাঁসায়, এমনকি নিহানকে আটকে রেখে আমাকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করে। তারা ভাবে নিজেরা নিরপরাধ সেজে থাকবে, তবে যার কাছে নিহানের মতো বন্ধু আছে তার কোনো বিপদ হওয়া এতটা সহজ নয়। আমার ক্ষেত্রেও তাই হলো। নিহানের ছত্রছায়ায় চলল আমার জীবন। দিন চলে যেতে লাগলো। নিরপরাধ প্রমাণিত হবার পর আমি সাধারণভাবে ঘুরতে লাগলাম, নিজের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করলাম আমি। তবে ইদানিং নিহানের অনেক পরিবর্তন আমি লক্ষ্য করে চলেছি। ছেলেটার মধ্যে যে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে তার অন্যতম হচ্ছে ইদানিং ও আমার প্রতি একটু বেশি কেয়ারিং হয়ে উঠেছে। ওর চোখে আমি আমার প্রতি অন্যরকম অনুভূতি লক্ষ্য করছি, যা আমাকে বুঝিয়ে দিচ্ছে আমার এতদিনের পুরনো বন্ধু আমাকে আর আগের নজরে দেখছে না। ব্যাপারটা মোটেই খুশি হওয়ার মতো নয়, বরং আমার জন্য অনেক চিন্তার একটি বিষয়। আমি ভাবলাম একদিন নিয়ানের সাথে বসে এই বিষয়টা নিয়ে কথা বলবো, তবে আমাকে কিছু বলাই হলো না। তার আগেই একদিন নিয়ানের মা নূর খাতুন আমার সাথে দেখা করলেন। উনি আমার সামনে বেশ থমথমে মুখ নিয়ে বললেন, তুমি নিয়ানের জীবন থেকে সরে যাও। ওনার কথার কোনো অর্থ বুঝতে না পেরে যখন আমি ওনাকে প্রশ্ন করলাম উনি ঠিক কী বোঝাতে চাইছেন, তখন উনি রেগে বললেন নিহান নাকি আমাকে ভালোবাসে। এমনকি উনি নিহানকে বিয়ের কথা বলায় নিহান নাকি বলেছে বিয়ে করলে আমাকেই করবে, না হলে করবে না। ওনার কথা শুনে ভীষণ অবাক হলাম আমি। নিহানের মনে আমাকে নিয়ে এমন অনুভূতি থাকতে পারে তা মাথাতেও আসেনি। উনি আমাকে বললেন আমাকে নিজের বউ হিসেবে কখনো মানতে পারবেন না। আমার চরিত্র নিয়েও অনেক কথা তুললেন। শুনতে খারাপ লাগলেও ওনার বলা একটাও কথা মিথ্যা ছিল না। কোন মাই বা চাইবে আমার মতো একটা চরিত্রহীন মেয়েকে নিজের ছেলের বউ করতে? তাই উনিও চাননি। আমি ওনাকে কোনো দোষ দেব না, আমি বরং ভাবতে লাগলাম কিভাবে সব সামলানো যাবে। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কি করব। সিদ্ধান্ত মোতাবেক আমি নিয়ানের সাথে দেখা করলাম। নিয়ানকে ইনিয়ে বিনিয়ে বিয়ের কথা বলতেই নিয়ান আমাকে বলল সে আমাকে বিয়ে করতে চায়। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম, তাই তো নিয়ানকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আমি ওর যোগ্য নই, ও যেন নিজের উপযুক্ত কাউকে বিয়ে করে নেয়। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা। আমি ওকে বোঝাতে না পেরে ব্যর্থ হয়ে ফিরলাম। এদিকে নূর খাতুনও ক্রমাগত আমাকে চাপ দিতে লাগলেন। আমি সম্পূর্ণ দিশাহারা হয়ে রইলাম, কি করব কি করব না এমন ভাবনা থেকে আমি একটা জরুরি সিদ্ধান্ত নিলাম। আমি নিয়ানকে একদিন ডেকে বললাম ও যদি আমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে যেন আমার দেখা মেয়েকে বিয়ে করে। নিয়ান আপত্তি জানাতেই আমি নিজের মিথ্যা ক্যান্সারের রিপোর্টটা দিলাম ওর দিকে। বলা বাহুল্য, এই রিপোর্টটা আমি আমার এক পরিচিত ডাক্তারের থেকে টাকার বিনিময়ে বানিয়ে নিয়েছি। আমি রিপোর্ট কার্ডটা ওকে দিয়ে বললাম আমি আর বেশি দিন বাঁচব না, আর এটাই আমার শেষ ইচ্ছা, যেন ও আমার পছন্দসই মেয়েকে বিয়ে করে। আমার কথা শুনে নিয়ান বাচ্চাদের মতো কাঁদছিল। ওকে কাঁদতে দেখে আমার ভীষণ খারাপ লাগলেও আমার কিছু করার ছিল না। বুকে পাথর চেপে আমি ওর সামনে মিথ্যা অভিনয় করে যাচ্ছিলাম। আমার অভিনয়ে বাধ্য হয়ে নিয়ান বিয়ে করল অন্য একটি মেয়েকে। মেয়েটির নাম ছিল নয়না, ভদ্র সভ্য একটি মেয়ে, যার মন মানসিকতাও অনেক সুন্দর ছিল। সব থেকে বড় কথা, ও আমার মতো নষ্ট ছিল না। নয়না ও নিয়ানকে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে দেখে আমায় অনেক ভালো লাগলো। বছর ঘুরতে না ঘুরতেই নয়না আর নিয়ানের মেয়ে দুনিয়ায় এলো। এর মধ্যে আমি মরে যাওয়ার নাটক করে নিয়ান ও নয়নার জীবন থেকে দূরে সরে এসেছি। আমার স্মৃতি অমর করে রাখতে আমার সাথে মিলিয়ে নিয়ান ওর মেয়ের নাম রাখলো আলিয়া। আলিয়া স্তম্ভিত হয়ে গেল, উৎফুল্ল হয়ে বলল, তার মানে আমি মায়ের মেয়ে নই? আমি মায়ের বন্ধু নিয়ান আর তার স্ত্রীর মেয়ে? তাহলে আমি কিভাবে মায়ের কাছে এলাম? মেঘলা বলল, তুই একটু ধৈর্য ধর, শেষ একটা পেজ বাকি আছে, আমি সেটা পড়ছি, তাহলে সব হয়তোবা ক্লিয়ার হবে। মেঘলা আবারও ডায়েরিটা পড়তে শুরু করলো।
বেশি সুখ বোধহয় কারো কপালে সয় না। খুব সহজেই মানুষের গোছানো জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারটার প্রমাণ আমি আবারও পেলাম। নিয়ানও নয়না নিজেদের মেয়েকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেল, কিন্তু কেউ আর ফিরল না। দুজনেই একটি দুর্ঘটনায় মারা গেল। তবে সৌভাগ্যক্রমে তাদের মেয়ে আলিয়া বেঁচে রইল। নূর খাতুন এই মেয়েটির দায়িত্ব নিতে চাইল না, তাকে অনাথ আশ্রমে দিতে চাইল। এটা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। আমার জীবনে নিয়ানের অবদান বলার মতো নয়। ও ছিল জন্যই আজ আমি বেঁচে আছি। তাই আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম নিয়ানের মেয়ের দায়িত্ব আমিই নেব। আর তাই নিলাম। আলিয়াকে দত্তক নিয়ে ওকে নিজের মেয়ের মতোই মানুষ করতে লাগলাম। নিজের মধ্যেও অনেক পরিবর্তন আনলাম। জীবনে অনেক পাপ করলেও আমি এরপর একজন পরহেজগার বান্দা হওয়ার চেষ্টা করলাম। পর্দা করলাম, ইসলাম মেনে চললাম। আলিয়াকেও সেই শিক্ষায় শিক্ষিত করলাম ওর কাছে। তাই আমি একজন আদর্শ মা। কিন্তু স্মৃতির আড়ালে লুকিয়ে থাকা এই কথাগুলো জেনেও কি ও আমায় আগের মতো সম্মান করবে? নিশ্চয়ই না। তবুও আমি চাই ও জানুক নিজের আসল পরিচয়। আমাকে ঘৃণা করার বিনিময়ে হলেও জানুক। আলিয়ার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়তে লাগলো। সে হঠাৎ করে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, আমি মাকে ঘৃণা করি না, কখনো করতে পারবো না। ওই মানুষটা আমাকে এত সুন্দর জীবন দিয়েছে, তাকে আমি কিভাবে ঘৃণা করি? তবে হ্যাঁ, ওনার আগের যেই চরিত্র ছিল তার জন্য ওনাকে ক্ষমা করা সম্ভব নয়। কিন্তু আমি তো আমার জন্মের পর এক নতুন ওনাকে দেখেছি, যিনি সবসময় পর্দার মধ্যে থেকেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোয়া জাকাত সব পালন করেছে। মৃত্যুর আগে ওমরাও হজ্জেও গেছেন, গরিব দুঃখীদের সাহায্য করেছেন। আমি সেই পরিবর্তনশীল মানুষটাকে কিভাবে ঘৃণা করব? বলেই কাঁদতে লাগলো আলিয়া। পরিশিষ্ট আলিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মেঘলা আলিয়াকে বিছানাতে শুইয়ে দিয়ে আন্নিকার রেখে যাওয়া চিঠিটা পড়তে বসেছে। মেঘলার এখনো মনে আছে আন্নিকা মৃত্যুর আগে তাকে আলাদা করে রেখে এই চিঠিটা দিয়েছিল। আন্নিকার প্রতি মেঘলাও কম কৃতজ্ঞ নয়। সে তো একটা অনাথ আশ্রমে বেড়ে উঠেছে, যার বাবা মা কেউ নেই। আন্নিকা প্রতিদিন অনাথ আশ্রমে গিয়ে তার খোঁজ খবর নিত। আশ্রমের সবার জন্য ভালো মন্দ রান্না করে নিয়ে যেত। প্রতি ঈদে তাদের নতুন জামা দিত। সব কথা মনে পড়তেই মেঘলার খারাপ লাগে। তার মনে পড়ে যায় আলিয়ার সাথে দেখা করার পূর্বে আন্নিকা তাকে ডেকে কি বলেছিল সেই কথা। আন্নিকা তাকে ডেকে বলেছিল, এটা আমার ডায়েরি। এখানকার শেষের কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলে তুমি এই নতুন লেখাগুলো ফেভিকল দিয়ে আটকে দাও। মেঘলা তখন কোনো প্রশ্ন না করে তাই করে। এই চিঠির মধ্যে ডায়েরির আসল লেখাগুলো আছে। মেঘলা এই আসল লেখাগুলো বের করে পড়তে থাকে। নয়নার সাথে নিয়ানের বিয়ের আগেই সে জানতে পারল আমার অভিনয়ের কথা। আমার যে ক্যান্সার হয়নি সেটা জেনেও রেগে গেল, আবার খুশিও হলো। ভীষণ জেদ করতে লাগলো আমাকে বিয়ে করার জন্য। আকাশ মির্জার সাথে অনেক লড়াই করে আমার ডিভোর্সের ব্যবস্থাও করল। আমি নিয়ানের এই তীব্র ভালোবাসা আর ফিরিয়ে দিতে পারিনি। ওর অযোগ্য জেনেও ওকে বিয়ে করেছি। তবে বিয়ের পর থেকেই আমি নিজেকে বদলে নিয়েছি। এই বদলে নেওয়ার প্রতিক্রিয়া ছিল নিয়ান নিজেই। ও আমাকে নিজের কৃতকার্যের জন্য তওবা করে ইসলাম মানতে পরামর্শ দিল। আমিও তাই করলাম। ধীরে ধীরে ইসলামের পথে আসলাম, জীবনের শান্তি ফিরে পেলাম। বছর ঘুরতে না ঘুরতেই আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। ভীষণ খুশি হলাম। নিয়ানও অনেক খুশি ছিল আমাদের সন্তানের আগমনের কথা শুনে। এর মধ্যে একদিন হঠাৎ আমাদের জীবনে নতুন বিপর্যয় নেমে এলো। দুজনে মিলে হাসপাতালে গেলাম আমার চেক আপ করাতে। সেই হাসপাতালে হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালালো, জিম্মি করলো অনেককেই। তার মধ্যে আমিও নিয়ানও ছিল। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, নিজের জন্য নয়, নিয়ান আর আমার অনাগত সন্তানের জন্য। অনেক বাদ বিতণ্ডার পর পুলিশের সাথে চুক্তির মাধ্যমে ওরা কিছু জিম্মি করা মানুষকে মুক্তি দিতে সম্মত হয়। কিন্তু সমস্যা হয় এখানেই, তারা হয় আমাকে মুক্তি দেবে আর না হয় নিয়ানকে। আমি মনে প্রাণে চাইছিলাম নিয়ান মুক্তি পাক, কিন্তু তা আর হয়ে ওঠে না। নিয়ান আমার আর আমার সন্তানের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। আর সেদিন নিয়ানকে জড়িয়ে ধরে অনেক কান্না করি। সেটাই ছিল আমাদের শেষ দেখা। এরপর নিয়ানকে আমি দেখি নিতর দেহে।
এইটুকু লেখা পড়েই হাউমাউ করে কাঁদতে শুরু করে মেঘলা। সত্যিকারের ভালোবাসার পরিণতি কেন সবসময় এমন হয়? মেঘলার এখনও মনে পড়ে আন্নিকার বলা শেষ কথা। তিনি বলেন, আসল সত্যটা যেন সবসময় স্মৃতির আড়ালেই থাকে। আমি চাই না যে আমার মেয়ে জানুক সে এক দুশ্চরিত্রা মায়ের মেয়ে।